শুভ সকাল আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ। খুলনা সরকারি ব্রজলাল কলেজের ইতিহাস বিভাগের ছাত্রছাত্রীদের তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীর উদ্দেশ্যে আজকে এই ক্লাসটা নেওয়া। গত ক্লাসে তোমাদেরকে আফ্রিকার একটা অধ্যায় পড়িয়েছি, দশম অধ্যায় রাজনৈতিক অস্থিতিশীলতা, সেটার আমি কারণগুলি আলোচনা করেছি। আজকে বাকি কারণগুলি তোমাদেরকে আলোচনা করো তোমাদের সামনে। যে কারণটা আমি শেষ করেছিলাম সেই কারণটা ছিল রাজনৈতিক দলের কোন দল মানে বিরোধ, মানে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে একটা দেশে যখন বিভিন্ন রাজনৈতিক দল থাকে, রাজনৈতিক দলগুলির মধ্যে যখন বিরোধ, অনেক সময় একটা দলের মধ্যে বিভিন্ন উপদলও থাকে, সেটা বিরোধ হতে পারে। আবার বিভিন্ন দল থাকে, তাদের মধ্যে বিরোধ হতে পারে। আবার স্বাধীনতা প্রাপ্ত আফ্রিকার দেশগুলিতে যেটা দেখা যায়, স্বাধীনতার আগে আফ্রিকায় কিন্তু রাষ্ট্র বলতে তেমন কিছু ছিল না, যা ছিল গোত্র। এবং গোত্রভিত্তিক সমাজে রাজনৈতিক দল গড়ে ওঠা খুব কঠিন, কারণ ওইখানে কিন্তু রাজনৈতিক দলগুলির মধ্যে গোত্র যখন রাজনৈতিক দল গড়ে উঠবে, সেটা গোত্রের প্রতি কিন্তু আনুগত্য থাকবে, দলের প্রতি কিন্তু আনুগত্য থাকবে না। এবং স্বাধীনতার সময় বা জাতীয়তাবাদ আন্দোলন করার সময় আফ্রিকার দেশগুলি কি করেছে, গোত্র করে কিন্তু এক হয়ে গিয়েছে, তাদের মধ্যে একটা একতা তৈরি হয়। কারণ সবার শত্রু ছিল অভিন্ন শত্রু, ইউরোপিয়ান। তারা ছিল শাসক শ্রেণী, তারা আফ্রিকাকে শোষণ করেছে। সেজন্য কিন্তু আফ্রিকার গোত্রগুলি তখন একজন যারা নেতা ছিল তাদের আবেদনে সাড়া দিয়ে তারা এক হয়ে যায়। এবং পরবর্তীতে যখন ওরা স্বাধীনতা লাভ করে, স্বাধীন রাজ্যের উদ্ভব হয়, তখন আবার গোত্রগুলির যে আকাঙ্ক্ষা ছিল সেটা কিন্তু মাথাচাড়া দিয়ে উঠে। গোত্র প্রধানদের যে ইচ্ছা ছিল, এটা কারণ কি ছিল, প্রত্যেকটা গোত্রে প্রত্যেকটা রাষ্ট্রে একাধিক গোত্র ছিল। এবং রাজনৈতিক দলগুলি কিন্তু কিছু উদ্দেশ্য বা একটা লক্ষ্য নিয়ে গড়ে ওঠে। সেই লক্ষ্য কিন্তু আমরা দেখি সব একটা রাষ্ট্রে ওই লক্ষ্যটা সব গোত্রের কাছে কিন্তু এক থাকবে না, গ্রহণযোগ্য হবে না। তাই দেখা যায় রাজনৈতিক দলের স্বার্থের চেয়ে গোত্র স্বার্থটা বড় হয়ে দেখা যায় আফ্রিকার দেশগুলিতে। আবার রাজনৈতিক দলগুলির পক্ষে কি বলা যায়, ব্যাপকভাবে জনগণের মধ্যে আবেদন সৃষ্টি করা সম্ভব ছিল না, কারণ গোত্রে বিভক্ত। সবসময় একই কথা বলছি আমি গোত্রের ব্যাপারে। আবার আফ্রিকার জাতীয় ভিত্তিতে কিন্তু রাজনৈতিক দলে ওঠার পরিবর্তে যে দলগুলি গড়ে ওঠে সেগুলি কি ছিল, কি বলা যায়, ধর্ম, গোত্র, আঞ্চলিকতার ভিত্তিতে দলগুলি গড়ে ওঠে। আবার যেমন দক্ষিণ আফ্রিকায় আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস যেটা ছিল, আমরা দেখি জুলু গোত্রের প্রাধান্য ছিল। আবার পশ্চিম আফ্রিকার একটা গোত্র ছিল সবচেয়ে বড় গোত্র, অশান্তি, তোমাদেরকে নাম বলেছি। তারপর আমরা বলবো যে গোত্রীয় স্বার্থ এবং রাজনৈতিক আদর্শের মধ্যে গোত্রের স্বার্থটা কি ছিল, বেশি প্রাধান্য পায়। সেজন্য কিন্তু ওইখানে রাজনৈতিক কি বলা যায়, দল গড়ে ওঠা খুব ছিল, প্রতিবন্ধকতা ছিল। এবং গোত্রীয় স্বার্থের সামনে মানে রাজনৈতিক দল বলা যায় হুমকির সম্মুখীন হয়। এবং তার মানে বলতে পারি রাজনৈতিক দল গড়ে ওঠার যে পূর্ব শর্ত আফ্রিকায়, সেইটা কিন্তু আফ্রিকাতে ছিল না। গোত্রভিত্তিক স্বার্থ চেতনা ছিল, রাজনৈতিক কোনো আদর্শ চেতনা ছিল। রাজনৈতিক দল করতে হলে সবার এক উদ্দেশ্য থাকবে, একটা উদ্দেশ্য নিয়ে সবাইকে এক হতে হবে। কিন্তু এখানে আমরা দেখি আলাদা আলাদা গোত্র থাকার কোনো গোত্রের স্বার্থগুলি এক এক গোত্রের এক একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল, সেটা ব্যর্থতা ছিল। সেজন্য কিন্তু ওরা পরবর্তীতে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। তারপরে যে পয়েন্টটা আমি বলবো সেটা হলো, তোমরা জানো পৃথিবীতে যেটা দেখছি পরাশক্তি আমরা বলি, পরাশক্তি বলতে এখন বর্তমানে আমরা মেনলি বুঝাই মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন, যেটা বর্তমানে রাশিয়া। আবার এর একটা প্রভাব ছিল আফ্রিকার দেশগুলির উপরে। আবার তৎকালীন আরেকটা দেশ ছিল চীন, এই দেশগুলি একটা প্রভাব ছিল। এবং আফ্রিকার রাজনৈতিক স্থিতিশীলতার পিছনে এই দেশগুলির একটা বিশেষ ভূমিকা ছিল। আমার আফ্রিকার রাষ্ট্রগুলি কিন্তু দুইটা ভাগে, মেনলি দুইটা ভাগে তখন বিভক্ত ছিল।
স্বাধীনতা মানে স্বাধীনতা উত্তর বা স্বাধীনতা পরবর্তী সময়। আবার বিশেষ করে একটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র, আবার আরেকটা ছিল সোভিয়েত ইউনিয়ন। আবার কিছু রাষ্ট্র ছিল মধ্যবর্তী, তোমরা জানো মালি, যেমন লিবিয়া, গিনি, তারপর বলতে পারো তানজানিয়া, গানা। আবার আরেক কিছু দেশ ছিল মার্কিনপন্থী। আবার এছাড়া চীনও কিন্তু আফ্রিকার দেশগুলির উপর প্রভাব বিস্তারের চেষ্টা করে। আবার কিন্তু তেমন একটা চীন কিন্তু তেমন একটা আফ্রিকার দেশগুলিকে টানতে পারে নাই। আবার বিশেষ করে চীনের প্রভাবটা ছিল দক্ষিণ আফ্রিকার প্রায় সবগুলি দেশের উপর চীনের প্রভাবটা ছিল। এই তিনটা শক্তি সবসময় চেষ্টা করছে সমানভাবে প্রভাব বিস্তার করার জন্য। আবার এই দেশগুলি নিজেদের প্রভাব বিস্তারের জন্য চেষ্টা করেছে, আবার সবসময় তাদের বিভিন্ন এজেন্টের মাধ্যমে এই নিজেদের কি বলা যায়, নিজেদের ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করেছে আফ্রিকার দেশগুলির উপরে। এবং শুধুমাত্র এটা না, আফ্রিকার প্রত্যেকটা তৃতীয় বিশ্বের, আফ্রিকার শুধুমাত্র আফ্রিকা না, তৃতীয় বিশ্বের প্রত্যেকটা দেশের ব্যাপারে এই নীতিটা প্রযোজ্য। এই তিনটা দেশ প্রভাব বিস্তারের চেষ্টা করেছে। এবং এটা কিভাবে প্রভাব বিস্তার করেছে? অর্থনৈতিক, আমরা দেখি স্বাধীনতা পরবর্তী সময় যখন অর্থনৈতিক সংকট দেখা দেয়, এমন অর্থনৈতিক ক্ষেত্রে তারা কিন্তু আফ্রিকার দেশগুলি বিদেশের সাহায্যের উপরে নির্ভরশীল হয়ে পড়ে। এবং তখন কিন্তু এই তিনটা শক্তি এবং তাদেরকে অর্থনৈতিক সাহায্যের মাধ্যমে তাদের অভ্যন্তরীণ রাজনীতি এবং বৈদেশিক নীতি পর্যন্ত নির্ধারণ করতে কারা? এই তিনটা দেশ। বিশেষ করে আমরা যেটা দেখি, স্নায়ুযুদ্ধের পরে মার্কিন এবং সোভিয়েত ইউনিয়ন দুইটা দেশই তাদের প্রভাব বলয় তৈরির চেষ্টা করেছে। এবং তাদের যেমন জানো মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা CIA এবং রাশিয়ার যেটা বলি আমরা সোভিয়েত ইউনিয়ন KGB, তারা কিন্তু তাদের এজেন্টের মাধ্যমে কিন্তু তাদের চিন্তা ভাবনা, তাদের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করেছে আফ্রিকার রাষ্ট্রগুলিতে। আবার বিশেষ করে আমি একটা উদাহরণ দেই, 1975 সালে অ্যাঙ্গোলা, যেটা পর্তুগালের কি ছিল, উপনিবেশ ছিল। আবার ওখানে কিন্তু গোত্রীয় বিভাজন, মানে তাদের প্রভাবের ফলে আমরা দেখি, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র মানে প্রভাবের ফলে দেখা যায় কি হয়, এখানে গৃহযুদ্ধ শুরু হয় 1975 সালে। আবার পরবর্তীতে সোমালিয়া, তোমরা জানো একটা দেশ, যে 1980 থেকে 1990 দশকে সোমালিয়াতে কিন্তু দেখা যায় এখানে কিন্তু গৃহযুদ্ধ চলেছে। তখন কিন্তু এই শক্তিশালী দেশগুলি তারা খাদ্য সরবরাহের মাধ্যমে ওইখানে প্রভাব বিস্তারের চেষ্টা করেছে। মানে বিশেষ করে দেখা যায় যখন তৃতীয় বিশ্বের দেশগুলো, আফ্রিকার দেশগুলিতে গৃহযুদ্ধ শুরু হতো বা সামরিক শাসন কায়েম হতো, তখন কিন্তু এই রাষ্ট্রগুলি কিন্তু একটা ভূমিকা পালন করতো। তারা বিভিন্নভাবে সাহায্য, হয় সৈন্য দিয়ে বা খাদ্য সরবরাহের মাধ্যমে তাদেরকে সাহায্য করতো এবং তাদের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করতো। আবার তারপর তোমরা জানো চাঁদ একটা দেশের নাম আফ্রিকার, 1960 সালে ফ্রান্সের এখান থেকে কি হয়, স্বাধীনতা প্রাপ্ত হয়। এমন চাঁদে আমরা দেখি উত্তর অঞ্চলে ছিল মুসলমান এবং দক্ষিণ অঞ্চলের খ্রিস্টান। আবার চাঁদে কিন্তু ফ্রান্সে বিশেষ করে খ্রিস্টানদের কোনো কি বলা যায় সমর্থন করেছে। যখন গৃহযুদ্ধ হয় ফ্রান্স কিন্তু খ্রিস্টানদেরকে সমর্থন করেছে। আবার এর ফলে কিন্তু ওইখানে কিন্তু একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। তারপরে পয়েন্টটা আমি একটু আলোচনা করি, সেটা আকস্মিক স্বাধীনতা প্রাপ্ত। আকস্মিক কিন্তু হঠাৎ করে, আমার কোনো তোমাকে বলা হলো যে তুমি হুট করে বলা হলো যে কালকে তোমার পরীক্ষা দিতে হবে, তাহলে কি হবে? তুমি কোন প্রশ্ন রেখে কোন প্রশ্ন পড়বে, মানে হজবরল অবস্থা। তুমি কোনোটাই, তুমি সবই জানো কিন্তু তুমি কোনোটাই মনোযোগ দিয়ে পড়তে পারবে না। এখানে তাই বলতে পারি একটা উদাহরণ হিসেবে ভাবে আকস্মিক স্বাধীনতা লাভ। এবং কারণ এটার উদাহরণ হিসাবে দেখি সবচেয়ে বেশি সমস্যা হয় বেলজিয়াম। বেলজিয়াম, এই যে কঙ্গো যে প্রজাতন্ত্র কঙ্গো যে কঙ্গোর একটা এলাকা বেলজিয়ামের দখল ছিল, যেটাকে ভারতে বেলজিয়াম কঙ্গো। এবং 1960 সালে বেলজিয়াম হঠাৎ করে কঙ্গোকে স্বাধীনতা প্রদান করে, স্বাধীনতা চলে যায়। এবং এই যে স্বাধীনতা দেওয়া হয়, এটা বেলজিয়াম কি বলা যায়, বেলজিয়াম কঙ্গো প্রস্তুত ছিল না। কারণ তাদের কোনো এতে কি হয়, ওই দেশটি মানে বেলজিয়াম কঙ্গোর কি হয়, সংহতি বিনষ্ট হয়, জাতীয় সংহতি নষ্ট হয়। কারণ বেলজিয়াম কঙ্গোতে তারা যে শাসনটা কায়েম করে সেটা সরাসরি শাসন কায়েম করে, প্রত্যক্ষ শাসন কায়েম করে, সেটা পরোক্ষ শাসন না, পিতৃতান্ত্রিক শাসন না। এর ফলে আমরা দেখি যে ওইখানে কিন্তু কোনো দক্ষ মানে প্রশাসনে কিন্তু কোনো আফ্রিকান তেমন একটা কিছু না জড়িত ছিল না।
তার প্রশাসন কিছুই জানতো না। তারা মানে প্রশাসনের কোনো স্থানীয়দের কোনো অংশগ্রহণ ছিল না, গোত্রপতিদের কোনো অংশগ্রহণ ছিল না, প্রশাসনের কোনো অভিজ্ঞতা ছিল না। আবার এই বিষয়টি আফ্রিকায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। আবার পরবর্তীতে আবার এই দেওয়ার ফলে পরবর্তীতে আমরা দেখি ইয়া কঙ্গোতে একটা সামাজিক কি বলা যায় রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। এবং কারণ বেলজিয়ানের প্রথম দিকে যে শাসনটা ছিল কাদের শাসন? শ্বেতাঙ্গদের শাসন। তাদের জোর করে চাপিয়ে দেওয়া ছিল। তাদের কিন্তু কোনো রাজনৈতিক দল ছিল না। পরবর্তীতে যখন ইউরোপিয়ানরা চলে যায় তখন যাদের শাসন ছিল সেটা কাদের শাসন চলে আসলো? কৃষ্ণাঙ্গদের শাসন, কালোদের শাসন। কিন্তু এখানে আমরা যে দেখছি এই শাসনটা ছিল গোত্র। আবার এই বিরোধ হচ্ছে। আবার এখানে কোনো সংহতি তৈরি হচ্ছে না। আবার সংহতি যখন থাকবে না, রাজনৈতিক সংহতি যখন থাকবে না, রাষ্ট্রের সংহতি থাকবে না, তখন কি হবে? একটা রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে। সেটা সবচেয়ে বড় প্রমাণ হলো আমরা কি দেখি? বেলজিয়াম কঙ্গো। তারপর আমরা চলে যাই আন্তর্জাতিক ঘটনা বলে আমরা দেখি যে রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য দায়ী আন্তর্জাতিক ঘটনা বলতে কি বোঝাচ্ছে? মনে করো আফ্রিকার কোনো দেশে যখন অন্য কোনো রাষ্ট্রের সাথে আফ্রিকার ভিতরে মনে করো এক দেশের সাথে আরেক দেশের কোনো কারণ নিয়ে যুদ্ধ হচ্ছে, বা আফ্রিকার কোনো রাষ্ট্রের সাথে ইউরোপের কোনো রাষ্ট্রের বিরোধ হচ্ছে, তখন কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দেয়। কারণ তখন কিন্তু পক্ষ তৈরি হয়ে যাচ্ছে। বিশেষ করে তোমার জানো সুয়েজ সংকট, সুয়েজ খালকে যখন মিশর জাতীয়করণ করে তখন কিন্তু এটা ইউরোপিয়ান রাষ্ট্রগুলির মধ্যে বিশেষ করে কি বলা যায় ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে একটা সমস্যা তৈরি হয়, তাদের স্বার্থে আঘাত আনে, তখন একটা বিরোধ তৈরি হয়েছে, সংকট একটা সমস্যা তৈরি। যেমন তখন এই দেশগুলি ইউরোপিয়ান দেশগুলি আফ্রিকার রাষ্ট্রগুলির ব্যাপারে হস্তক্ষেপ শুরু করছে। তারপর যেন 1958 সালে ক্যাম্প ডেভিড চুক্তি হয়, যেমন যেটা আরব ইসরায়েল বিরোধ, তখন কিন্তু কি হচ্ছে বাইরের যে দেশগুলি হস্তক্ষেপ করছে। এর ফলে কিন্তু একটা রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দিচ্ছে। কারণ এই যে হস্তক্ষেপটা সমানভাবে করছে না, যে এক একটা রাষ্ট্র এক এক দেশের উপর হস্তক্ষেপ করছে, এক এক দেশকে এক এক রকম সুবিধা দিচ্ছে, অন্য রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করাচ্ছে। এবং এমনকি তারা আফ্রিকার যে বৈদেশিক নীতির ব্যাপারেও কিন্তু ওরা হস্তক্ষেপ করছে। এবং যেটার ফলে আফ্রিকার রাজনৈতিক যে দলগুলি ছিল সেইগুলি দলগুলির মধ্যে কী হচ্ছে? সমস্যা তৈরি হচ্ছে। তারপর অনেক সময় বলা হয় ঔপনিবেশিক শাসনের যে একটা ফলাফল ছিল, তোমাদেরকে বলেছি ফলাফলের মধ্যে ইতিবাচক ফলাফল ছিল, আবার কিছু নেতিবাচক ফলাফল ছিল। আবার নেতিবাচক ফলাফলটা আমরা যেটা দেখি যে এই রাজনৈতিক অস্থিতিশীলতার যে কারণটা ছিল দুইভাবে কিন্তু প্রভাব বিস্তার করছে। একটা হলো ঔপনিবেশ শাসনের ফলে যে ওরা কিন্তু আফ্রিকার কিন্তু আর্থিক উন্নয়ন হচ্ছে না। কারণ আফ্রিকাতে আমরা যেটা দেখছি আফ্রিকা কিন্তু একটা বাজার তৈরি করছে, ওদের মূল টার্গেটই ছিল আফ্রিকাকে বাজার তৈরি করে আফ্রিকাতে কাঁচামাল নিজেদের দেশে নিয়ে যাওয়া, পুনরায় শিল্পজাত দ্রব্য তৈরি করে পুনরায় আফ্রিকাতে বিক্রি করা এবং আফ্রিকাকে শোষণ করা ওদের মূল টার্গেট ছিল যখন ইউরোপিয়ান দেশে আগমন করে। এবং এই যে আর্থিক অনুন্নয়ন, আবার আর্থিক অনুন্নয়ন যখন কম হচ্ছে তখন কিন্তু ওরা কি করছে? ইউরোপিয়ান দেশগুলোর উপর ওদেরকে নির্ভর করে তুলছে, পরনির্ভরশীল করে তুলছে, যেটাকে আমরা বলতেছি নব্য উপনিবেশবাদ। এটার কারণটা কি ছিল? কারণ আফ্রিকা ইউরোপিয়ানে কিন্তু কৃষিক্ষেত্রে কোনো উন্নয়ন করছে না। কৃষিক্ষেত্রে কোন খাতে করছে? কৃষিক্ষেত্রে দেখছে যেগুলি খাদ্য শস্য করছে না, করছে যেমন মনে করো যেগুলি বাইরে ওরা নিজেদের দেশে রপ্তানি করছে, যেগুলি বিশেষ করে কফি, কোকো, এই যে তামাক, এগুলো কিন্তু নিজেদের দেশে নিয়ে যাচ্ছে, বিনিয়োগ করছে ওই ক্ষেত্রে। তারপর খনিতে বিনিয়োগ করছে, আমার খনির যে খনিজ দ্রব্যগুলি নিজেদের দেশে নিয়ে যাচ্ছে। তারপরে যে খনির থেকে যে খনিজ সম্পদ উত্তোলন করতো সেই জন্য প্রযুক্তিবিদ, সেগুলো কিন্তু ইউরোপিয়ান। এবং আফ্রিকার কোনো প্রযুক্তিবিদ তৈরি করে নাই। এবং বাণিজ্যিক ফসল উৎপাদন করা হতো, মানে কৃষিজাত ফসল উৎপাদন করা হতো না, যার ফলে যে বর্তমান তৃতীয় বিশ্বের দেশগুলি বিশেষ করে আফ্রিকার দেশগুলি আজও কিন্তু মানে কি বলা যায় খাদ্যের অভাব রয়ে গেছে। আজও কিন্তু এই দেশগুলি ইউরোপিয়ান দেশগুলির উপরে মানে পাশ্চাত্য দেশগুলির উপরে এই আফ্রিকান দেশগুলির কি নির্ভরশীল। আবার এই নির্ভরশীলতাকে আমরা বলতে পারি কি এই নির্ভরশীলতার মধ্যে আরেকভাবে ওরা শোষণ করছে, সেটাকে আমরা কি বলতে পারি? নব্য উপনিবেশবাদ।
আবার আরেকটা হচ্ছে রাজনৈতিক অনুন্নয়ন। রাজনৈতিক অনুন্নয়নও কিন্তু একটা দেশের রাজনৈতিক কি অস্থিতিশীলতার কারণ। কারণ ওখানে কোনো যখন ইউরোপিয়ানরা শাসন করে কোনো রাজনৈতিক নেতৃত্ব তৈরি করছে না, রাজনৈতিক সংগঠন তৈরি হয় নাই, এবং যেটা তৈরি হয়েছিল ওরা জাতীয়তাবাদ আন্দোলনের জন্য, স্বাধীনতার জন্য, তা কিছু ব্যক্তি, মুসলিম কিন্তু জাতীয়তাবাদের নেতা, এবং তারা কিন্তু পরবর্তীতে যখন ক্ষমতা আসছে, তারা কিন্তু কি পাচ্ছে, দক্ষ প্রশাসক শ্রেণী পাচ্ছে না, যাদের মাধ্যমে এই নেতারা দেশগুলি শাসন করতে পারবে। আবার এই যে রাজনৈতিক অনুন্নয়ন আমার বলা হয়, আর একটা কি বলছো, আর্থিক অনুন্নয়ন, সেটাও কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ। আবার এই রাজনৈতিক অস্থিতিশীলতার ফলাফল হলো আফ্রিকায় সামরিক শাসন। আবার বলা হয়, তোমাদেরকে বলেছি মানে 2015 পর্যন্ত এক হিসাব অনুযায়ী প্রায় 200টি বার কি বলা হয়, সামরিক অভ্যুত্থান ঘটে বা সামরিক শাসন প্রতিষ্ঠিত হয়। এমন দেশ আছে যে আফ্রিকায় 6 বার কি হয়, সামরিক অভ্যুত্থান হয়েছে। যা খুব কম দেশ আছে আফ্রিকায় যে যে দেশগুলিতে সামরিক কি হয় না, অভ্যুত্থান হয়নি। তার মানে আমরা কি দেখছি, যে মূল যে কারণটা আমরা বলতে পারি যে রাজনৈতিক অস্থিতিশীলতার, সেটা মূল কারণ কি, গোত্রভিত্তিক সমাজ ব্যবস্থা, সেটা আমরা বলতে পারি। আরেকটা বলতে পারি রাজনৈতিক বিভাজন, আরেকটা দক্ষ শিক্ষিত শ্রেণী বলো, দক্ষ প্রশাসক শ্রেণী, দক্ষ রাজনৈতিক দল না থাকার কারণে আফ্রিকার দেশগুলিতে এই রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দিচ্ছে, অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে না। এবং অর্থনৈতিক উন্নয়ন যখন হচ্ছে না, তখন মানুষের, জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে না, জনগণের মৌলিক অধিকার বা কি বলা যায়, মৌলিক চাহিদা পূরণ হচ্ছে না। এবং অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমেই কিন্তু জীবনযাত্রার মান উন্নয়ন হয়। আবার জীবনযাত্রার মান উন্নয়ন আসে বলা যায়, জীবনযাত্রা মান উন্নয়নের মাধ্যমে কিন্তু বলা যায় রাজনৈতিক স্থিতিশীলতা আসে। কারণ স্বাধীনতার আগে জনগণের উদ্দেশ্য থাকে একটা কাঙ্ক্ষিত জীবন, স্ট্যান্ডার্ড লাইফ যেটাকে আমরা বলি, এটা সবার থাকে স্বাধীনতা পূর্বক্ষণে। যখন স্বাধীনতার পরবর্তী সময় তারা পাচ্ছে না, যে কারণগুলি বললাম, তখন কিন্তু একটা সমাজে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, সমাজে অরাজকতা তৈরি হচ্ছে, রাজনৈতিক অস্থিরতা দেখা দিচ্ছে। এই রাজনৈতিক অস্থিরতার ফলে কিন্তু আফ্রিকাতে কি হচ্ছে, সামরিক শাসন হচ্ছে। আজকে এই পর্যন্ত। তারপর আমি একটু আলোচনা করে তোমাদের দু একটা একটু সময় আছে মনে হয়। আফ্রিকা যারা তৎকালীন জাতীয়তাবাদী নেতা ছিল, এই নেতাদের নামগুলি তোমাদের একটু মনে রাখা দরকার, জানা দরকার। আমি কয়েকটা নাম বলি, যেমন জমো কেনিয়াত্তা, তারপরে জুলিয়াস নায়ারে, আহমদ সেকেতুরে, ডক্টর কামে নক্রুমা, এদের নামগুলি তোমাদের জানতে হবে, এদের সম্পর্কে তোমাদের জানতে হবে। কারণ ইতিহাস পড়তে হলে তোমাদেরকে প্রচুর পড়াশোনা করতে হবে। প্রচুর পড়াশোনা না করলে কিন্তু তোমরা কি বলা যায়, দক্ষ রাজনীতিবিদ হতে পারবে না, দেশ গড়তে পারবে না। কারণ ইতিহাস কিন্তু বানিয়ে লেখা যায় না। আমাদের অনেক সময় চিন্তা করে, আমার স্টুডেন্টরা যখন আমি খাতা দেখি, তখন দেখা যায় বানিয়ে বানিয়ে লিখে। ইতিহাস কিন্তু বানানোর, ইতিহাস সবচেয়ে বেশি করতে হয়। তোমরা সবাই ভালো থাকবে, সবাই বাসায় অবস্থান করবে, সুস্থ থাকবে, তোমাদের মঙ্গল কামনা করে আমার আজকের লেকচার এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।